স্যার কেমন আছেন? তোমরা কেমন আছো? জি স্যার, ভালো। এখানে হাজিরা দিয়ে আসো, হাজিরা দিতেছি। স্যার আসসালামু ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সবাই আছো ভালো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো জি আছেন স্যার? স্যার। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। পড়াশোনার খবর কি? স্যার আলহামদুলিল্লাহ। এই চ্যাপ্টার তো একটা ক্রিটিক্যাল চ্যাপ্টার। দায়িত্বে আসছে। ওয়ালাইকুম আসসালাম। তারপর আজকে কি কি ক্লাস গেল তোমাদের? আজকে তো বেশি ছিল না ক্লাস, না? আজকে দুইটা ছিল, ইতিহাস আর পৌরনীতি। স্যার আমাদের শুধু পৌরনীতি ছিল। পৌরনীতি ছিল। সবাই একটু হাজিরা দিয়ে আসো। এখানে আছো 17 জন, ওইখানে হাজিরা পড়ছে 12 জন। আর সবাই এখানে সবাই একটু যে যে দিছো ভালো, যে যে দাও নাই সে একটু করে আসো। আমি তো কমার্সের। তুমি? আমি তো কমার্সের, ব্যবসা শিক্ষার। তো সমস্যা নাই, ওই আমার ইসে আছে না মেসেঞ্জার গ্রুপে, তুমি আছো না অ্যাড? জি স্যার। তো ওইখানে প্রেস দেবা। দিছি স্যার, আমি দিছি। ও তাহলে ওইটা হইলেই হইলো, আর কিছু না। স্যার কোন জায়গায় দেব? মিথি, আমাদের যে গ্রুপ আছে, ওই যে যেটা চ্যাটিং গ্রুপ, যেখানে লিংক দেই এই ক্লাসের, ওই যে অর্থনীতি প্রাইভেট, ওই গ্রুপে এই লাস্ট একটা দেওয়া আছে, যেখানে লেওয়া আছে আজকের হাজিরা প্রেস লং লাইক, প্রেস লং লাইক। হ্যাঁ, ওর মানে ওই লাইক প্রেস করবো চেপে ধরে। আচ্ছা, এখন আমরা একটু ধীরে ধীরে পড়াশোনার মধ্যে ঢুকি নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। আচ্ছা, এখন আমি কি আজকেও তোমাদের কাছ থেকে কি সমস্যা নেব, কি কি সমস্যা আছে, নাকি আমি আলোচনা করে একবারে একটু অল্প একটু আলোচনা আছে নাকি সেটা শেষ করে তারপর সমস্যা নেব? স্যার আগে আলোচনা করেন তারপরে। আলোচনা। এই চ্যাপ্টার কিন্তু প্রায় শেষ। মাঝে মাঝে আমার মনে হয় যে যারা রেগুলার ছিল তাদের জন্য চ্যাপ্টারটা অনেকটা ইজি হয়ে গেছে। ইরেগুলার যারা, তারা একটু এসে পড়তে পারো। তারপরও আমরা আজকে কালকেই দেখি প্রশ্ন সলভে যদি যাওয়া যায়, প্রশ্ন সলভ যাব। আমি বারবার যেটা বলি, প্রশ্ন সলভ কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমার বিরক্তি লাগলেও, আমার মনে হয় যে বিরক্তি লাগবে না, কারণ প্রশ্ন আমি বেশি করতে দেবো না, প্রশ্ন অল্প করে করাবো, 2-3টা প্রশ্নই করতে দেবো এক একদিনে। এটা বোরিং লাগার কিছু নাই বা হওয়ারও কিছু নাই। আমার কাছে মনে হয় যেটা তোমরা এনজয় করবা প্রশ্ন। আচ্ছা, তাহলে আমরা একটু প্রথমে আলোচনা শেষ করি নাকি? জি স্যার। তাহলে শেয়ার স্ক্রিনে গিয়া এটাই করি। আচ্ছা, অল্প একটু বাকি আছে আর কি। সুযোগ ভাই পর্যন্ত পড়ছিলাম। কে সুযোগ দেয়? কে সে? কথা কয় কে? কে কইছে কথা? আমি। আমি নাম কি? স্যার মৌরি। তার মানে তুমি একদিন স্যার আসো নাই। ইসলামী অর্থ ব্যবস্থা পর্যন্ত পড়া হয়েছিল। হ্যাঁ, তার মানে যে কইছে সে একদিন আসে নাই, এই আর কি। স্যার আসি নাই তো আমি, তাও আমি বললাম। ও, এটা স্যার বুঝতে আমি পারলে? ছিলাম। তাহলে কি বললা কেন? আমি অর্থ ব্যবস্থা লাভ করছি না লাস্ট হ্যাঁ স্যার। অর্থ ব্যবস্থা লাভ করছি। আচ্ছা, অর্থ ব্যবস্থা নিয়ে একটু বলি। অর্থ ব্যবস্থা নিয়ে আর আলোচনার দরকার আছে কিনা, বা ইসলামী অর্থ না ব্যবস্থায় স্যার, সমস্ত দরকার নাই। একদম না সহজ স্যার, জিনিস, দরকার একদম নেই। সহজ। তাহলে Easy। চ্যাপ্টার, হ্যাঁ, এই চ্যাপ্টার আমরা আজকেই করে দেবো। দ্রুত অল্প কিছু আছে। পাঠ 10 আজকে মেবি। হ্যাঁ। আচ্ছা, এই যে এই ব্যষ্টিক অর্থনীতি, অর্থনীতি, এটা নিয়ে আলোচনা করব। জি স্যার, এটাই।
আচ্ছা, এখানে আমরা সরাসরি চলে আসছি। অর্থনীতিকে আসলে দুইটা পার্টে, অর্থাৎ অর্থনীতির আলোচ্য বিষয় সমূহের মধ্যে আলোচ্য বিষয় অনুসারে অর্থাৎ অর্থনীতির কি কি আলোচনা করবে। অর্থনীতি অনেক কিছু নিয়ে আলোচনা করে, সে আলোচ্য বিষয়গুলোকে ভাগের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি আর একটা হচ্ছে কি তোমার সামষ্টিক অর্থনীতি। আচ্ছা, সহজভাবে ব্যষ্টিক আর সামষ্টিক যদি, এটা আউলিয়ে যাওয়ার কথা না। সামষ্টিক তো বোঝাই যায়। সামষ্টিক কি? সমষ্টি। মানে সমষ্টি। অনেক কিছু সমষ্টি। সমষ্টি, হ্যাঁ অনেক কিছু সমষ্টি। আর ব্যষ্টিক, ব্যষ্টিক দিয়ে চিন্তা করো ব্যক্তি, ব্যক্তি। জি স্যার। যদি আমরা সমাজ দিয়ে চিন্তা করি তাহলে একজন ব্যক্তি আর হচ্ছে সমাজ বা রাষ্ট্র বা দেশ, আর ভার্সেস এক ব্যক্তি। তো ব্যষ্টিক কথার এটা আসছে ম্যাক্রো শব্দ থেকে, যেটা থেকে পরবর্তীতে হয়েছে মাইক্রো। মাইক্রো মানে শব্দ কি? মাইক্রো শব্দ অর্থে ক্ষুদ্র, যেমন বলা হয় মাইক্রো কার, অর্থাৎ যে প্রাইভেট কারগুলো আছে তার মধ্যে সবচেয়ে ছোট। তাহলে এই মাইক্রো শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, এই মাইক্রো থেকেই আসছে ব্যষ্টিক। তাহলে ব্যষ্টিক বর্তমানে অর্থনীতির যে শাখা ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে আলোচনা করে। এখন ক্ষুদ্র জিনিস বলতে কি বোঝায়? সমাজের ক্ষুদ্র জিনিস কি? সমাজের ক্ষুদ্র জিনিস হচ্ছে ব্যক্তি। অর্থাৎ বিভিন্ন ব্যক্তি নিয়ে সমাজ গঠিত হয়, বিভিন্ন সম্প্রদায়ের সমাজ গঠন। তাহলে যেই অর্থনীতি যে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় যেমন ব্যক্তি নিয়ে আলোচনা করে, এখন ব্যক্তির কি আবার ব্যক্তির আয়, ব্যক্তির ব্যয়, ব্যক্তির তোমার ভোগ, ব্যক্তির বিনিয়োগ, এরকম করে এই যে ছোট ছোট এই জিনিসগুলো জেনে আলোচনা করে সেটা হচ্ছে আয়। যেমন দাম, দাম বলতে বুঝাবে কি? একটা দ্রব্যের দাম, একটা দ্রব্যের দাম। আবার ধরো যদি আয়, একজন ব্যক্তির আয়, এইসব নিয়ে আমি প্রথমে একদম সহজভাবে তোমাদের বোঝাবার চেষ্টা করতেছি। তাহলে দেখো এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলো নিয়ে, অর্থাৎ একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির ব্যয়, একটা দ্রব্যের দাম, এইগুলো নিয়ে যে আলোচনা করে সেটা হচ্ছে কি তোমার ব্যষ্টিক অর্থনীতি। অপোজিটে তাহলে বিপরীতে কি? বিপরীত হচ্ছে একটা দেশের সামগ্রিক আয় নিয়ে যখন আলোচনা করে, একটা দেশের সামগ্রিক আয় নিয়ে যখন আলোচনা করা হয়, অর্থাৎ যেখানে আলোচ্য বিষয় হচ্ছে একটা দেশ, একটা সমাজ বা একটা রাষ্ট্র। তাহলে আমি ব্যক্তির ক্ষেত্রে আয় যদি বলি তাহলে বলবো কি পার্সোনাল ইনকাম বা ব্যক্তিগত ইনকাম, ব্যক্তির ইনকাম, ব্যক্তিগত ইনকামও না, আচ্ছা ব্যক্তির ইনকাম। আর যদি বলি তাহলে ব্যক্তির ভোগ। আর যদি আমি সামষ্টিকভাবে এটা যদি ভোগের কথা বলি তাহলে সেটা হবে সামগ্রিক ভোগ, অর্থাৎ একটা দেশের ভোগ, জাতীয় ভোগ। আর যদি আয় নিয়ে আলোচনা করি তাহলে জাতীয় আয়, সামগ্রিক আয় বা সামষ্টিক আয়, এইগুলো নিয়ে। তাহলে বিষয়টা দেখো একই জিনিস নিয়ে আলোচনা করতেছে, যখন এই ব্যক্তির প্রেক্ষাপটে চলে আসে আর ক্ষুদ্র জিনিসের প্রেক্ষাপটে চলে আসে তখন সেটা হয় ব্যষ্টিক অর্থনীতি। আর যদি সামগ্রিক দৃষ্টিকোণ থেকে চলে যায় তাহলে সেটা হচ্ছে কি তোমার সামষ্টিক অর্থনীতি। এখন আমরা একটু সংজ্ঞাটা একটু দেখি। হ্যাঁ সামষ্টিক। এখন দেখো যে অর্থনীতির যে শাখায় প্রতিটি একক কিংবা বিষয়ের আচরণ কার্যকলাপ পৃথক পৃথক ভাবে বিশ্লেষণ করে তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। একদম সহজ টপিক, সেটা তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে। স্যার ওইটা কি পৃথক পৃথক মানে আলাদা আলাদা? হ্যাঁ, পৃথক পৃথক মানে আলাদা আলাদা ভাবে আচরণ করবে। একজন ব্যক্তিটা নিয়ে আলোচনা করবো। আমি উদাহরণ তোমাদেরকে বুঝাই দেবো। এরপর দেখো এখনই আসো যে গ্রিক শব্দ তোমার মাইক্রোস থেকে এই শব্দের উৎপত্তি, যা থেকে হয়েছে মাইক্রো, মাইক্রো থেকে আসছে বেস্টিক। এই বেস্টিকের ইংলিশ হচ্ছে মাইক্রো। এখন এইটার দেখো এইটা কি কি বিষয় নিয়ে আলোচনা করে, যেটা আমি এই মাত্রই তোমাদেরকে বলছিলাম যে এটা আলোচনা করে এই যে চাহিদা, ব্যক্তিগত চাহিদা নিয়ে আলোচনা করে, যোগান তথ্য নিয়ে আলোচনা করে, উৎপাদন, আয়, ব্যয়। আমরা অর্থনীতিতে বিভিন্ন এগুলো পড়বো, যেমন দ্বিতীয় চ্যাপ্টারে আমরা চাহিদা পড়বো, প্রথম চ্যাপ্টারে তার ওই চ্যাপ্টারে আমরা যোগান পড়বো, তৃতীয় চ্যাপ্টারে আমরা উৎপাদন এবং ব্যয় পড়বো, এরপর আমরা বন্টন, শ্রমের বন্টন পড়বো। তাহলে এইগুলা এইটা ব্যক্তিগত আচরণগুলো নিয়ে আলোচনা করে। আচ্ছা, ওইটাকে যদি আরো বলি তাহলে তোমার ব্যষ্টিক অর্থনীতি কি করে? তাহলে এটা দিয়ে দেখো একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তি, তোমাদের বইতে কিন্তু আরো ডিটেলস আছে, যখন একজন ব্যক্তির আয়, একজন ব্যক্তির ভোগ, একটি দ্রব্যের দাম, এগুলো নিয়ে আলোচনা করে তাহলে এটা হচ্ছে কি ব্যষ্টিক অর্থনীতি। এগুলো বইতেও পাবা, বইও একটু দেখবা। এরপরে দেখো এর একটা প্রবাহ চিত্র আছে, অর্থাৎ কি কি আলোচ্য বিষয় ওই যে আছে ওইটাই আমরা একটা করছি, একটা শর্টিং করে সুন্দর করে সাজাই দিছি। যখন ব্যষ্টিক অর্থনীতি
অর্থাৎ ব্যক্তিগত অর্থনীতির তথ্যগুলো কি কি? দ্রব্য মূল্য নির্ধারণ তথ্য, অর্থাৎ দ্রব্যের মূল্য দাম কিভাবে নির্ধারিত হয়। বন্টন তথ্য, অর্থনীতির বন্টন বলতে কি বোঝায়? অর্থনীতিতে বন্টন কি বোঝায়? বন্টন বলতে একজন বলো। কিছু ক্রয় করার পর সবার মাঝে জি না, বিতরণ করা। না 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 না। আচ্ছা, উৎপাদন কাজে ব্যবহৃত উপাদানসমূহ যেমন ভূমি, শ্রম, তারপর মূলধন, সংগঠনের প্রাপ্ত অংশ, খাজনা, মজুরি, সুদ, মুনাফা পরিশোধ করার প্রক্রিয়াকে বন্টন বলে। মিথিলা একদম এক্স্যাক্টলি বলছে। অর্থাৎ উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ। দেখো এটা গতকাল আমি জিজ্ঞেস করছি, আবার দেখো বারবার একই জিনিস, মানে এই কিছু কিছু কমন জিনিস মাথার মধ্যে সেট রাখতে হবে। উৎপাদন করতে কি কি লাগে? ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, নাকি? এখন ভূমি যে দেবে তার বিনিময়ে তাকে আমরা কি দেব? ভূমির পারিশ্রমিক অর্থাৎ খাজনা দেব। যে শ্রম দেবে তার বিনিময়ে কি দেব? মজুরি। মজুরি। তাহলে দেখো তোমরা কিন্তু সবাই জানো, কিন্তু বিষয়টা মানে বলার সময় বলতেছে না, অর্থাৎ মাথায় আছে কিন্তু সঠিক সময় ক্লিজ করতেছে না। সুতরাং এটারে একদম সেট আপ করে নেবা। বন্টন বলতে অর্থনীতিতে ভাগ করা। কি ভাগ করা? যে উৎপাদন কাজে নিয়োজিত উপকরণ সমূহের পারিশ্রমিক ভাগ করে দেওয়া। যে মূলধন দেবে তার বিনিময়ে তাকে দেব সুদ। যে তোমার সংগঠক হিসেবে কাজ করবে তার বিনিময়ে তাকে দেব মুনাফা। তাহলে দেখো যে এই যে বন্টন তথ্য, এই যে নিচেই আছে, এটা বন্টন তথ্যের মধ্যে আবার কি কি আছে? এই যে মজুরি তথ্য, খাজনা তথ্য, সুদ তথ্য, মুনাফা তথ্য। অর্থাৎ এইগুলো কি? এইগুলো হচ্ছে একদম এটা জায়গা কম ছিল দেখে এটার আলাদা একটা মাঝখানে স্পেস হবে। আচ্ছা তোমাদেরকে আমি দেবো এটার ওই এমএস ওয়ার্ডের একটা পিডিএফ দেবো। এমএস ওয়ার্ডের পিডিএফ না, ওরে কি কয়, যাই হোক এমএস ওয়ার্ডের একটা দেবো। এটার ওইটার মধ্যে এগুলা। আচ্ছা তাহলে দেখো বন্টন নিয়ে আলোচনা করে, আর হচ্ছে কি তোমার অর্থনৈতিক কল্যাণ তথ্য নিয়ে আলোচনা করে। এরপর দেখো এই যে দ্রব্যের মূল্য নির্ধারণ কি হয়, আমরা দ্বিতীয় চ্যাপ্টারে এটা খুব ভালো করে পড়বো যে দ্রব্যের মূল্য কিভাবে নির্ধারিত হয়। বাজারের চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়। আপাতত এইটুকু পর্যন্ত জেনে রাখো। দ্রব্যের মূল্য বাজারের চাহিদা এবং যোগান দ্বারা নির্ধারিত হয়। এই দ্রব্য মূল্য নির্ধারণ তথ্য আমরা দ্বিতীয় চ্যাপ্টারে পড়বো। আপাতত এটা মনে রাখো এটি কি কি নিয়ে আলোচনা করে। আর এটা তো আমরা এই যে অর্থনৈতিক কল্যাণ তথ্যের মধ্যে যেটা আছে, কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে, কখন উৎপাদন করা হবে, কার জন্য উৎপাদন করা হবে, এগুলো কি আমরা মোটামুটি এই চ্যাপ্টারে কিছু কিছু আলোচনা করছি। তারপর আমরা যদি দ্বিতীয় এসে যাই, দেখো সামষ্টিক অর্থনীতি কাকে বলে। তাহলে আগেই তো আমরা আলোচনা করছি, যেখানে কোনো কিছুকে পূর্ণাঙ্গভাবে বা সামগ্রিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। আবার দেখো কোনো বিষয়কে যখন সামগ্রিক দৃষ্টিকোণ থেকে অথবা পূর্ণাঙ্গ দৃষ্টিকোণ থেকে বিচার করা হয় বা বিচার বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি। যেমন যদি বলা হয় আয়, তাহলে সামষ্টিক অর্থনীতিতে আয় বলতে কোন আয়কে বুঝাবা? স্যার সম্পদ বিক্রি করে অর্থ উপার্জনকে বুঝাবো। আয় বলতে বুঝাবা, স্যার, আবার ভালো করে খেয়াল করো, যেহেতু প্রথম দেশের মোট আয়কে বুঝাবা। এইবার ঠিক আছে। দেখো আবার দেখো ভালো করে খেয়াল করো, এখানে অত জটিল কিছুই নাই। যদি ব্যষ্টিক অর্থনীতি বলি, যদি আয় বলি, তাহলে কি একজন ব্যক্তি যে আয় করে তাই হচ্ছে আয়। যখন যে সামষ্টিক অর্থনীতি চলে আসবে, তাহলে একটি দেশের সমগ্র মানুষ যে আয় করবে তার সমষ্টি হচ্ছে আয়, যেটাকে বলা হয় সামগ্রিক আয় বা জাতীয় আয়। ঠিক আছে। ভোগ বলতে কি বোঝাবে? ব্যষ্টিক অর্থনীতি যদি আসে ভোগ, তাহলে ভোগে আমি কিন্তু এখানে ভালো একটা কুইজ দেবো তোমাদেরকে, সুতরাং ভালো করে এটা শোনো। ব্যষ্টিক অর্থনীতি যদি ভোগ আসে তাহলে বলবা যে একজন ব্যক্তি যে ভোগ করে বা ভোগ ব্যয়, ভোগ সরাসরি না, ভোগ ব্যয়। তো একজন ব্যক্তির ভোগ করার জন্য যে অর্থ প্রয়োজন তাকে বলা হয় ভোগ ব্যয়। বিনিয়োগ ব্যয় ওইরকম। কিন্তু যখন এটা সামষ্টিক অর্থনীতি চলে আসবে, তখন দেশের সমগ্র মানুষ তার ভোগের জন্য যে ব্যয় করে তার সমষ্টি হচ্ছে সামগ্রিক ভোগ। ক্লিয়ার? আচ্ছা এইবার একটা তোমাদের দেই, তাহলে যদি দাম বলা হয়, দাম, তাহলে ব্যষ্টিক অর্থনীতিতে দাম বলতে কি দাম বুঝাবা, কি বোঝাবা?
একটি নির্দিষ্ট দ্রব্যের দাম। সীমা, তোমার ওই আশেপাশে শব্দ হয় বেশি। হ্যাঁ, একটি নির্দিষ্ট স্যার দ্রব্যের দাম। একক নির্দিষ্ট দ্রব্যের দাম মানে অর্থাৎ একটা সহজভাবে বোঝানো হবে। একটি দ্রব্যের দাম। জি স্যার, যদি একক দাম যেটা। বলি ব্যষ্টিক সামষ্টিক ব্যষ্টিক অর্থনীতি, তাহলে একটা দ্রব্যের দাম। আর যদি আমি সামষ্টিক অর্থনীতিতে দাম বলি তাহলে কি? স্যার টোটাল দেশের দাম, দেশের দেশের সকল দ্রব্যের দাম। হ্যাঁ, সকল দ্রব্যের দামের গড় মূল্য, যেটাকে বলা হয় মূল্য স্তর। তাহলে দেখো এখানে একটু খেয়াল করো, মূল্য বলতে একটা দ্রব্যের মূল্য বোঝায়, আর মূল্য স্তর বলতে কি বোঝায়? মূল্য স্তর কিন্তু একটা সামগ্রিক বিষয়। মূল্য স্তর, এই মূল্য স্তর বেড়ে যাওয়াই হচ্ছে মুদ্রাস্ফীতি। এগুলো আমরা পরে আলোচনা করব। আচ্ছা, এইবার তোমাকে একটা কুইজ দেই। এটা হচ্ছে, এইটা যে বুঝবা, আমার কথা হচ্ছে যে না বোঝো সেও আনসার করো। কথা কও, কথা কইতে দোষ কি? আমি তোমার একটু কথা বলার অভ্যাস করো। প্রশ্ন জিজ্ঞেস করলে যে পারবা না আগে লাভ দেবা, যে বোঝো না আগে কইবা আমার না বুঝেই স্যার যাইবেন না, এরকম খামি টেমি দেবা মাঝে মাঝে। আচ্ছা, যেটা বলতেছিলাম, কি বলতেছিলাম ভুলে গেছিলাম। কোনটা জিজ্ঞেস করবো? স্যার একটা কোশ্চেন জিজ্ঞাসা করবেন। সেইটাই তো, সেটা কোনটা মাথার মধ্যে দিয়ে সরে গেল। ও, ব্যক্তিগত আয়। সামষ্টিক অর্থনীতিতে ব্যক্তিগত আয় বলতে কি বোঝায়? একজন ব্যক্তি স্যার যে আয় দেশের মধ্যে যে সম্পদটা দ্রব্যটা বিক্রি করে ব্যক্তিগত যে লাভটা হবে। ব্যক্তিগত আয়, অত লাভ টাভের মধ্যে, আয়ের মধ্যে যাওয়া লাগবে না। তুমি ব্যক্তি আর সামষ্টিক দিক দিয়ে চিন্তা করবা যে পার্সোনাল ইনকাম। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জিনিস। আমার একটা পরীক্ষা, এটা যে ভাইবা পরীক্ষা, একটা ডিসপোজেবল ইনকাম দিয়ে জিজ্ঞেস করছিল। আচ্ছা, কিন্তু ডিসপোজেবল ইনকাম পার্সোনাল ইনকাম একদম কাছাকাছি ধারণা। তোমাদের কি বাহিরে কোনো শব্দ যায় ভিতরে? না স্যার। আতশবাজির শব্দ তোমরা শোনো অন্য জায়গায়, আমার কাছে দিয়ে তো শোনো না নাকি? আচ্ছা, যেটা বলতেছিলাম, আবার একটু ভাবো যে সামষ্টিক অর্থনীতিতে, বিষয়টা সামষ্টিক অর্থনীতিতে পড়তেছো, তাহলে আসছে এখানে ব্যক্তিগত আয় কাকে বলে, কি সংজ্ঞা দেবা? একটি নির্দিষ্ট সময়ে কোনো ব্যক্তি তার তার মেধা অথবা হয়েছে, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না, বিনিময়ে হয় না। যে আমি যেই পয়েন্ট তোমাদেরকে ধরতে দিছিলাম সেই পয়েন্ট ধরতে পারো নাই। আবারও খেয়াল করো। আনিকা আসছো আজকে? স্যার ব্যক্তিগত আয় জিজ্ঞেস করছেন না? হ্যাঁ, আনিকা আসো? জি স্যার। আচ্ছা, আবার শোনো, ব্যক্তিগত আয় কাকে বলে। আবার দেখো, আমি আবারও ক্লিয়ার করে দেই। আচ্ছা, থিম আগে ক্লিয়ার হবা। আমি বলছি ব্যষ্টিক অর্থনীতিতে একজন ব্যক্তি নিয়ে আলোচনা করবে, সামষ্টিক অর্থনীতিতে সমগ্র অর্থাৎ পূর্ণাঙ্গ দৃষ্টিতে আলোচনা করবে, অর্থাৎ সমগ্র। আরো যদি আমি ভাঙাইয়ে বলি, তাহলে দেখো তোমার, আচ্ছা এটা আমি পরে আসি। এখন বলছি ব্যক্তিগত আয়, বলছি সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে ব্যক্তিগত আয় বলতে কি বুঝাবে? তাহলে কোন ব্যক্তির কথা আসবে কেন? কোন ব্যক্তি কি সিঙ্গুলার নাম্বার না প্লুরাল নাম্বার? সিঙ্গুলার। সিঙ্গুলার আসবে না এখানে। সামষ্টিক মানে প্লুরাল, আর ব্যষ্টিক মানে সিঙ্গুলার। তাহলে আমি বলছি, আবার খেয়াল করো, সামষ্টিক অর্থনীতিতে বলছি আমি যে ব্যক্তিগত আয় কাকে বলে। কিন্তু স্যার ওটা তো ব্যক্তিগত পার্সোনাল, মানে একজনকে বোঝাইছে, তাই একদম না? সে একদম না। এখন দেখো, তুমি জাতীয় আয়ের সংজ্ঞা দিছিলা কিভাবে? বলো। সামষ্টিক অর্থনীতিতে আপনি তো বললেন পুরো দেশের আয়, তাইলে ওইখানে ব্যক্তিগত আয় যাবে কিভাবে? সেটাই তো বলছি, এটাই তো বললাম না, একটু ক্রিটিক্যাল একটা প্রশ্ন আছে, আমি তোমাদের জিজ্ঞেস করবো। এখন মিলাও কেমনে যায়, ধরো এটা দিয়ে স্যার মিলাও। সমস্ত প্রত্যেকটা ব্যক্তির একজন একজনের করে মোট আয় তাইলে সামষ্টিক হয়, এরকম কিছু? এই তো কনসেপ্ট, এটাই তো। হ্যাঁ বলো। ওই যে ব্যক্তি যে চাহিদা বা আয় করা, এইগুলো কি ব্যক্তিগত সমষ্টি? ওই এর আগে বলছে কে? তারটা কাছাকাছি গেছে। আবার শোনো, জাকির খানম। জাকিয়ে বলছো, জাকিরটা কাছাকাছি গেছে। আবার শোনো, যখন আমরা আয় বলবো, যখন আমরা যদি বলবো, ধরো আয়, শুধু ব্যক্তিগত আয় না, কিছু নেই, শুধু আয় বলা আছে, তাহলে আয় যখন হয় তখন একজন ব্যক্তির আয়কে ব্যষ্টিক অর্থনীতিতে আয় বলা হয়। আর একটা দেশের সমগ্র মানুষের আয়ের সমষ্টি হচ্ছে সামষ্টিক অর্থনীতিতে সামগ্রিক আয়। আয় যখন আসবে তখন সামগ্রিক চোখে বলে। এখন ব্যক্তিগত আয় আমি বলছি কি সামগ্রিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে, তাহলে এর সহজ সংজ্ঞা হচ্ছে একটা দেশের বা একটা রাষ্ট্রের সমস্ত ব্যক্তি যে আয় করে তাই হচ্ছে সামষ্টিক অর্থনীতির দিক থেকে ব্যক্তিগত আয়। কথাটা বুঝছো কিনা?
বোঝ সবাই কিন্তু গুছাই কইতে পারো নাই নাকি? আবার দেখো, একটি দেশের সমস্ত ব্যক্তি অর্থাৎ একটি দেশের ব্যক্তিবর্গ যে আয় করে তার সমষ্টি হচ্ছে ব্যক্তিগত আয়। তো ব্যক্তিগত আয়ের ক্ষেত্রে যখন আমি ব্যক্তিগত আয় সামষ্টিক অর্থনীতির দৃষ্টিকোণ থেকে বলবো তখন সমষ্টি হয়ে যাবে, অর্থাৎ সমস্ত ব্যক্তির আয়। আবার যদি পার্সোনাল দৃষ্টিকোণ থেকে যখন বলবো তখন হচ্ছে একজন ব্যক্তির আয়। মূল্য স্তর আবার খেয়াল করো, মূল্য স্তর বলতে যখন সামষ্টিক অর্থনীতিতে মানে ব্যষ্টিক অর্থনীতিতে বলবো তখন হচ্ছে একটা দ্রব্যের দামই হচ্ছে একটা দ্রব্যের বিনিময় মূল্য হচ্ছে মূল্য। আর এই ক্ষেত্রে হচ্ছে যে সমগ্র দ্রব্যের একটা দেশে চাল ডাল লবণ পিঁয়াজ টিয়াজে সব উৎপাদিত হয়, সেই উৎপাদন গুলো যোগ করে তার অ্যাভারেজ হচ্ছে তোমার মূল্য স্তর যেটাকে বলা হয়। আবার দেখো, তোমাদের কি কোনো কনফিউশন লাগছে কিনা ব্যক্তিগত আয়টায়? না স্যার। আচ্ছা, তাহলে একটু সামনে যাই এখন। স্যার তাহলে সামষ্টিক অর্থনীতিতে মানে সামষ্টিক আয়টা কিভাবে তাইলে ব্যাখ্যা করব? সামষ্টিক আয় হচ্ছে সমগ্র একটা রাষ্ট্রের সমস্ত ব্যক্তির আয়ের সমষ্টি হচ্ছে সামগ্রিক আয়। একই জিনিস। স্যার পার্সোনালের মধ্যে একই তো তাহলে। না, পার্সোনাল মধ্যে একটু আছে, তোমরা এখন এত দূর যেও না। পার্সোনালে একটু ঝামেলা আছে বা একটু ডিফারেন্স আছে, সেটা নিয়ে আমরা পরে কথা বলবো। আপাতত তোমরা এইটা জানো যে সামগ্রিক অর্থনীতির দৃষ্টিকে আমি যে সংজ্ঞাই দেই তার সমষ্টি হবে, আর ওইখানে যেটাই দেয় তার পার্সোনাল অর্থাৎ ভিন্ন ভিন্ন। আচ্ছা, এরপর দেখো, এইটা গ্রিক শব্দ ম্যাক্রোস থেকে এসছে, যার অর্থ হচ্ছে ম্যাক্রো। এই ম্যাক্রো থেকে উৎপত্তি হচ্ছে। এর আলোচ্য বিষয়গুলো দেখো, এটা পরই আছে, আয় এবং বিনিয়োগ, বাণিজ্য চক্র, সুদ। এখন এই আলোচ্য সূচিটা একটু দেখে নাও। অর্থাৎ সামষ্টিক অর্থনীতি কি কি বিষয় নিয়ে আলোচনা করবে। সামগ্রিক আয় এবং নিয়োগ তথ্য নিয়ে আলোচনা করবে, এগুলো সামনে আছে। এগুলো তথ্য তো মুদ্রাস্ফীতি আমাদের আলোচ্য বিষয় আছে, এটা দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়। মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৃদ্ধি তথ্য, মুক্তবাজার অর্থনীতি, তারপর ভোগ তথ্য, বিনিয়োগ তথ্য, অর্থের এইগুলো নিয়ে আলোচনা করবে। এগুলোর ডিটেলস তোমার জানা দরকার না, এটা শুধু আলোচ্য, একটু মনে রাখবা যে এই বিষয়গুলো আলোচনা করবে। আচ্ছা, এর মধ্যে থেকে আমি একটু ডিটেলসে যাই। ব্যক্তিগত অর্থনীতি, যেমন ধরো আমি ক্লাসে আছি, ক্লাসে আমার 100 স্টুডেন্ট। এই 100 স্টুডেন্ট অর্থাৎ এই দুটোর গুরুত্ব নিয়ে বা কিভাবে নেই একটু ডিটেলসই করি। যে 100 স্টুডেন্টে একজনকে আমি জিজ্ঞেস করলাম তোমার রেজাল্ট কি, সে বললো গোল্ডেন 5 বা জিপিএ 5। তখন কি আমি ধরে নেব যে এই ক্লাসে সবাই জিপিএ 5? না স্যার। না স্যার। তাহলে এই যে আমি তাহলে বেস্টিক কিভাবে পাবো, বেস্টিক তথ্যটা কিভাবে পাবো? এর কাছে জিজ্ঞেস করবো, এর কাছে জিজ্ঞেস করবো, এর কাছে জিজ্ঞেস করবো, এর কাছে জিজ্ঞেস করবো, সবার কাছে জিজ্ঞেস করবো। জিজ্ঞেস করে আমি বেস্টিক পাবো। বেস্টিকের জন্য প্রত্যেক ব্যক্তির কাছে যেতে হবে। আর সামষ্টিক পাবো কিভাবে? সামষ্টিক পাইতে গিয়ে ওই যে একজনের জিজ্ঞেস করলাম ওর 5, এটা দিয়ে আমি ডিসিশন নেবো যে ও সব 5? না, তাহলে সবারটা যোগ করে। হ্যাঁ, সবাইটা পাবো, সবাইটা যোগ করে সেইটা সম্পর্কে একটা ডিসিশন নেব যে হ্যাঁ এই এর এভারেজে এত পয়েন্ট, অর্থাৎ এভারেজটা যদি আসি সেটা হচ্ছে। যেমন আরো একটা যদি উদাহরণ দেই, যেমন মনে করো বললাম যে এই ক্লাসে বা এবারে তোমাদের উদ্দেশ্যে আমি বলি যে আমি আসলে দেখছি, এটা তোমাদের প্রশংসার জন্য না, যে অন্য অন্য ব্যাচের তুলনায় তোমাদের ব্যাচটা আমি যে কয়টা ক্লাস নিচ্ছি আমার কাছে মোটামুটি শার্প মনে হয়েছে। যেমন গেল ব্যাচটাও কেউ কেউ আছে যে ভালো ব্রিলিয়ান্ট আছে, কিন্তু আমি যেটা বলতেছি সেটা হচ্ছে তোমার এভারেজ অর্থাৎ সামষ্টিক থেকে আমি বলতেছি যে তোমাদের যে এভারেজে তোমাদের ব্যাচটা আমার কাছে আচ্ছা। একটা ফোন আসছে, ধরবো? জি স্যার ধরেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, হ্যাঁ বলো বলো বলো। হুম হুম। আর তুমি বি গ্রুপে? হ্যাঁ, বি সেকশনে জানা না কেন? 181 করবে। হ্যাঁ হ্যাঁ। সে জান না হবে না কেন? 323 জন ভর্তি হয়েছে। ঠিক আছে।
আচ্ছা, কি নিয়ে কথা বলতেছিলাম? ও, যেমন ধরো সবাইকে জিজ্ঞেস করলাম, তখন যেটা বলতেছিলাম যে তোমাদের ব্যাচটাকে আমার কাছে কিন্তু এভারেজে মোটামুটি ভালো রেসপন্স তোমাদের। অনেক ব্যাচে দেখা যায় যে একজন দুইজন, তো আমাদের তোমাদের যে আমি পড়াইও তারপরে দেখা যায় যে মোটামুটি তোমরা আগের তুলনায় একটু সিনসিয়ার, আবার এটা করার পর আবার একটু দিয়ে যাইও না, প্রশংসা করার পর কিন্তু অনেক সময় আবার এই বসকাই যায়। ঢিলে আচ্ছা, খাইয়া যায়। হ্যাঁ, ওইরকম যেন না হয়। যেমন ধরো এখন এই যে আমি বললাম, তাহলে এই ডিসিশনকে আমি একজনের কাছ থেকে টানি নেই, তোমাদের সবাই মোটামুটি দেখছি, দেখে তাদের নিজ তারপর আনছি। এরপর আরো সহজ একটা উদাহরণ দেই, যেমন মনে করো সুন্দরবন, ওই বনের নাম কি? সুন্দরবন। 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 আচ্ছা, এই কথা দিয়ে কি বোঝায়? ওখানে যা গাছ আছে সব সুন্দরী গাছ নাকি? না, এইটা বুঝাবার কথা না? না, এটাই তো বুঝাবার কথা। এইটা বুঝাবার কথা না যে ওখানে যে গাছ আছে সব ই গাছ, সুন্দরী গাছ। কিন্তু এখানে কি অন্য না কোনো স্যার, ব্যাপার? ওইখানে না না, সুন্দরী গাছের পরিমাণটা বেশি। হ্যাঁ সেইটাই। তাহলে সেটা তুমি কিভাবে সুন্দরী গাছ অনেক বেশি আসছে। সেটা তুমি কিভাবে জানবা? ওই গাছের কাছে যাবা, প্রত্যেকটা গাছ দেখবা এই গাছ এই গাছ, তখন তুমি আইসা ডিসিশন দেবা যে সুন্দরবনের তোমার 70 ভাগ গাছ হচ্ছে সুন্দরী গাছ, এই জন্য একে সুন্দরবন বলা হয়। ব্যাস হয়ে গেল। কিন্তু 30% কে তুমি এইরকম দেখো যে বিষয়টা হচ্ছে এরকম যে, আবার আরো একটা সুন্দর একটা উদাহরণ দেই, অর্থাৎ তোমাকে তাহলে সামষ্টিক অর্থনীতির মাধ্যমে কোনো একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, কিন্তু সেই সিদ্ধান্ত আসবে কোথা থেকে? সামষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতি থেকে আসবে। ব্যষ্টিক এবং সামষ্টিক অর্থনীতি বইতে তোমার গুরুত্ব আছে, গুরুত্বটা বা এখনই আমি তোমাদেরকে পড়তে দেবো, একটু পড়বা। এখন যেটা একটু বলতেছি, যেমন দেখো ব্যষ্টিক আর সামষ্টিকের মধ্যে কখন কনফ্লিক্ট আসে, মাঝে মাঝে থিফট অফ প্যারাডক্স, অর্থাৎ বাজে, ওই একটা দ্বন্দ্বের মতো বাজে। সেই দ্বন্দ্বটা আমি একটু বলি। সেটা হচ্ছে, সঞ্চয় করা ভালো না খারাপ? ভালো। ভালো। সবাই বলো ভালো। ভালো ভালো। আচ্ছা, কেন ভালো? স্যার ওটা থেকে অর্থ উপার্জন হয়। স্যার ভবিষ্যতে কাজে লাগে অনেক। আচ্ছা, এখন ধরো সাপোজ মনে করো সঞ্চয় করা ভালো, এটা নিঃসন্দেহে, এটা কিন্তু ব্যষ্টিক দৃষ্টিকোণ থেকে। যখন তুমি সবাই যদি সঞ্চয় করে, অর্থাৎ সব টাকা যদি এখন যদি ব্যাংকে সবাই ব্যাংকে রাখলো, বা ব্যাংক থেকে সবাই টাকা উঠে নিজের কাছে জমা রাখলো, তাহলে দেখো এই ইনভেস্টমেন্টটা কমে যাবে। ইনভেস্টমেন্টটা কমলে, অর্থাৎ সঞ্চয় হচ্ছে ব্যক্তি দৃষ্টিতে ভালো হলেও সামগ্রিক দৃষ্টিকোণ থেকে ভালো না। সব টাকা সঞ্চয় বলতে আমি ব্যাংকের সঞ্চয় না, আমি হাতে কিছু টাকা আমি জমাচ্ছি। কিন্তু এই টাকা সবাই যদি এখন ধরো, আরো একটা ধরো একটা ক্রাইসিস লাগছে, এই ধরো এই করোনাকালীন অবস্থায় একটা গুজব উঠলো যে এই যে ব্যাংকগুলায় টাকা থাকবে না, একটা হবে, তখন সবাই ব্যাংক থেকে টাকা উঠাইলো। উঠাবার পরে আমি আমার সেফটির জন্য ব্যাংক থেকে টাকা উঠাইলাম, তুমি তোমার সেফটির জন্য উঠাইলা, তোমার তার সেফটির জন্য উঠাইলা। তা সবাই তো ব্যক্তিগত দিক দিয়ে কি হইলো, একটা মানে সচেতন ডিসিশন হয়ে গেছে নাকি? কিন্তু এই ডিসিশনটাই সামগ্রিক দৃষ্টিকোণ থেকে কি হয়? সামগ্রিক দৃষ্টিকোণ থেকে এটা একটা খারাপ ডিসিশন হয়, কারণ তখন ব্যাংক থেকে টাকা উঠে গেলে ব্যাংকে তোমার সঞ্চয় নাই, ইনভেস্টমেন্ট নাই, দেশে মানে উৎপাদন নাই। এরকম আছে কিছু কিছু, এটা খুব কম যে ব্যষ্টিক দৃষ্টিকোণ থেকে একটা ভালো জিনিস হলেও সামগ্রিক দৃষ্টিকোণ থেকে একটা ওই জিনিসটা ভালো না হতে পারে। আচ্ছা, তোমরা এখন একটু কাজ করো, তোমাদের এই যে বই আছে না, বইতে কি আছে একটু দেখো, এর মধ্যে আবার চলে যাবে, ওই দাও। আর আবারও বলি, যদি এটা লাইন কেটে যায় আমি দেবো আগের মতো, যারা নতুন আছো তারাও আবার ওই লিঙ্কে যাইয়া ঢুকবা। তোমরা এখন ব্যষ্টিক আর সামষ্টিক অর্থনীতির পারস্পরিক গুরুত্ব একটা বিষয় আছে, সেইটা একটু রিভিশন দাও। অর্থাৎ ব্যষ্টিক অর্থনীতিকে তোমাদেরকে 5 মিনিট সময় দিলাম, 5 মিনিট সময় দিয়ে শুধু একটু রিভিশন দাও, এই চ্যাপ্টার শেষ করে দেবো এখন। আচ্ছা, তুলনা এবং পারস্পরিক গুরুত্ব, এটা একটু দেখো, খুব দ্রুত শুধু একবার রিভিশন দেবা।
স্যার ওইটা কি বলছে, নোবেল বিজয়ী নরওয়ের কি বিশ্ববিদ্যালয়? কোনটা বলো তো, এটা কয় নম্বরই? অসলো না অসলো? এটা কোথায়? অসলো অসলো হ্যাঁ অসলো অসলো। হ্যাঁ অসলো, হ্যাঁ। এটা বিশ্ববিদ্যালয়ের নাম। স্যার এখানে একটা উদাহরণ দিছে, বিনিয়োগ স্তরে ফার্মগুলো কাম্য মূলধন স্টকের উপর নির্ভর করে এবং কাম্য মূলধন স্টক ফার্মের ব্যক্তিগত অনেক সিদ্ধান্তে অনেক 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 উপর জটিল জটিল নির্ভরশীল। বানাই ফেলেছে। এখন কি তোমার কাম্য জি জিনিসটা বুঝতে স্যার। হইবে? হ্যাঁ, কাম্য হচ্ছে, কাম্য মূলধন। হ্যাঁ কাম্য মূলধন হচ্ছে, কাম্য মানে কি, যেটা আমি কামনা করি, অপটিমাম যেটাকে বলা হয়। যেমন আমার কাম্য মূলধন, যেই মূলধনটা আমি কামনা করি, অর্থাৎ এক্সপেক্টেড আমার এত পরিমাণ মূলধন লাগবে। কাম্য মুনাফা অর্থাৎ এক্সপেক্টেড আমি এই পরিমাণ মুনাফা পাবো। কাম্য দাম অর্থাৎ যেই দামটা আমি কামনা করতেছি। আর অর্থনীতিতে কামনার জিনিসটা কি? এখন একজন ভোক্তা কি চাইবে সবচেয়ে বেশি, কি কামনা করবে সে? অর্থ বেশি যাতে আয় ভোক্তা করতে অর্থ পারে। কামনা করে। ভোক্তা কি চায়? পণ্য হ্যাঁ, বা ভোক্তা কি ভোগ্য চায়? দ্রব্য। ভোক্তা কি চায়? চায় কি? ভোক্তার ভোগ চাহিদাটা করতে কি? চায়। হ্যাঁ, ভোগ করে সে ভোগ কি করতে পায়? চায়, ও করতে চায়। ভোগ করে কি পায়? উপযোগ পায়। সেই উপযোগ উপযোগ, তাহলে সেই উপযোগ, কাম্য উপযোগ মানে কি বুঝাবে তাহলে? সে যতটুকু সর্বাধিক, উপযোগ না সে না, উপযোগ কি সে কম পাইতে চায় না বেশি পাইতে চায়? বেশি। বেশি পেতে চায়। তাহলে কতটুকু কাম্য, তার প্রয়োজন? প্রথমে দেখো, আবার দেখো, আলোচনাটা শোনো। কাম্য বলতে বোঝায় যে কাঙ্ক্ষিত। এখন হুম। ভোক্তা হচ্ছে ভোক্তার উদ্দেশ্য কি? সে ভোগ করবে, ভোগ করে কি পাবে? তৃপ্তি পাবে। যদি আমরা বাংলায় বলি তৃপ্তি পাবে, আর যদি সেটাই অর্থনীতির ভাষায় বলি তাহলে সে উপযোগ পেতে চায়। সেই উপযোগ উপযোগটা পাবে। কি হয়? সর্বোচ্চ উপযোগ পেতে চায়। এখন দেখো উৎপাদক, উৎপাদক যদি বলি, উৎপাদন মানে একজন উৎপাদক উৎপাদন করতে চায় কতটুকু? বেশি না কম? বেশি। বেশি। কাম্য উৎপাদন তার মানে কি? বেশি উৎপাদন। আবার দেখো মুনাফা সে কি বেশি না কম করতে চায়? বেশি বেশি, করতে চায়। সর্বোচ্চ বেশি করতে চায়। কিন্তু ব্যয়, একজন স্যার উৎপাদক কি এখানে ব্যয়, একজন উৎপাদক কি ব্যয় কম করতে চায় না বেশি করতে চায়? কম করতে চায়। কম করতে চায়। তাহলে সেইটা হচ্ছে কাম্য। কাম্য বেশি হইতে পারে, কম হইতে পারে। তাহলে কাম্য ব্যয় বলতে বুঝাইবে কম ব্যয়। বিষয়টা বুঝছো? জি স্যার। স্যার স্টকের উপর নির্ভরশীল কিভাবে? স্টক মানে হচ্ছে যোগান। যোগানের উপর নির্ভরশীল না, যে পরিমাণ আছে, যেমন দ্রব্য সাপ্লাই কতটুকু হবে, যার আছে বেশি, যদি স্টক বেশি থাকে, যেমন এই যে পেঁয়াজের স্টক নাই, স্টক মানে এটাকে যোগানও ঠিক না, এটা হচ্ছে মজুদ। আর যোগান আলাদা জিনিস, এগুলো নিয়ে আমরা সেকেন্ড পেপারে আমরা এগুলো আলোচনা করব ডিটেলস। স্যার এখানে যে এই যে মানে নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ পল এ স্যামুয়েলসন, ওনার হ্যাঁ। যে মানে বক্তব্য, ওগুলা কি মুখস্থ করতে হবে? না, কোনো অর্থনীতি মুখস্থ করার কোনো দরকার নেই। বক্তব্য মুখস্থ করবে না, আর ওইটাও দেবা না যে অমুকে অমুক কইছে, দরকার নাই। স্যামুয়েলসন যা কইছে এটা তুমি কোনো নাম উল্লেখ না করে নিজের নামে চালাই দিবা। নিজের নামে চালাবা বলতে তোমার মতবাদ চালাবা, কিন্তু যদি উল্টাপাল্টা দাও, যে ওই অনেকেরই দেখা যায় যে কইছে কে, নিজে কইয়া দিতে সারা গুনার নাম উড়ে, এ কিন্তু সারারা খুব বিরক্ত হয়। যেমন স্যামুয়েলসন একটা উক্তি তুমি দিলা, দিয়ে তুমি বললা না যে আমরা জানি এইটা। হ্যাঁ সুইটি ই করো, হ্যাঁ, তাহলে ওইরকম তুমি জাস্ট অ্যাজ ইউজুয়াল ই করবা। আচ্ছা, এখন আমি আর একটু, তোমাদের মোটামুটি হয়েছে? আচ্ছা স্যার, এটা এখন হয়ে বলো, গেছে। আচ্ছা এখন বলো, জি স্যার। তোমাদেরকে আমি কি কালকে কি পরীক্ষার মধ্যে যাব নাকি একদিন সময় দেব? স্যার সময় দেন একদিন একদিন। সময় দিলে পরীক্ষা, ভালো একদিন হতো না? সময় দেন। না পরীক্ষা বলতে পরীক্ষা না, প্রশ্ন সলভে যাব। আমার মানে মনে হয় আমাদের সময়, করতে দিবেন? হ্যাঁ তোমাদেরকে প্রশ্ন আমি দেবো, আমি আর ভাগ একদিন করে দেবো। সময় দিলে ভালো হতো, আমি তো স্যার, প্রথম ক্লাস করছি আজকে। কালকে তো একদিন আনিকা সময়ই কোনো আছে ভয়, আমাদের।
সময় আছে, কালকে কোনো তাহলে তো হবে না। কোনো ভয়ের কিছু নাই। আমি প্রত্যেকটা প্রশ্ন দেব কালকে, শুধু তোমাদেরকে আমি 3টা প্রশ্ন সলভ করতে দেবো, আর অসুবিধা নাই, প্রশ্ন সলভ করবার পরে আমি কালকেই দেই। এরপর যদি সময় লাগে আমরা আবার সময় নেব, অর্থাৎ স্যার সমগ্র কালকে প্রশ্ন নিয়ে আলোচনা কিভাবে, করব। কালকেও ক্লাস করাবেন? কালকে বলতে নেক্সট টাইম, কালকে বলতে পরশু, ও কালকে বলতে হচ্ছে কি নেক্সট টাইম। আচ্ছা, এরপরে আমরা একটু এটা লাইনটা তো কেটে যাবে। আচ্ছা বলো, এখন পিছনে আমরা সমগ্র চ্যাপ্টার উপরে একটু আমরা ওই দিনের মতো একটু শর্টিং করি, যে কারো কোনো বিষয় এখনো স্যার বুঝতে স্যার অসুবিধা কিনা। স্যার আমার একটা সমস্যা স্যার আছে। কোশ্চেন গুলো, মানে এই যে কোশ্চেন গুলো পাবো কোথায়, কোথায় আছে কোশ্চেন? প্রশ্ন তোমার এই বইয়ের পিছনে আছে সব। ও বইয়ের পিছনে আছে। হ্যাঁ স্যার আমার একটা কোশ্চেন ছিল, এই যে বলো। এখানে ক্রমবর্ধমান ব্যয় সূচক, তারপর ক্রমহ্রাসমান ব্যয় সূচক আর স্থির সূচকের যেটাই হোক, ওটা হ্যাঁ। যে চিত্র আছে, চিত্রতে উপরে দেখবেন যে সাইডে মানে একটা রেখা দেয় না, MABC, যে বিন্দুগুলো উৎপাদন হয়, ঠিক আছে, হুম, ওই বিন্দু ওই রেখাটা কোনোটা হয় গোল, কোনোটা হয় বুঝছি বুঝছি বুঝছি। সোজা, আবার ওই দিন কোনোটা তুমি ওই দেখো নাই। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাহলে দেখো নাই, আমরা তাহলে ওইটা নিয়ে একটু তুমি কি বোর্ড দেখো হ্যাঁ স্যার, নাকি স্ক্রিন দেখো? দুটোই দেখতে পাচ্ছি আমি। আচ্ছা তাহলে আমি তো দুটো দেখতে চাই না, আমি তো একটা দেখাইতে চাই। তো স্যার স্ক্রিন শেয়ার অফ করে দেন। স্ক্রিন শেয়ার তো এখন কি স্ক্রিন শেয়ার? স্যার বোর্ড স্ক্রিন শেয়ার দুটোই। আচ্ছা, মানে এখন তো এবার ঠিক বোর্ড আছে। আসছে না? হ্যাঁ এখন জি স্যার। তো স্যার board? বোর্ড আসছে। আচ্ছা এখন দেখো, এটা কেটে যাবে, কেটে যাইলে আবার অ্যাড হবে। আমরা তাহলে পিছনে দেখো, ও যেটা বললো যে বিভিন্ন প্রকার সুযোগ ব্যয় নিয়ে একটু কথা বলবো নাকি? জি স্যার। আচ্ছা, মানে ওইরকম একটু বলো কার কি সমস্যা আছে, ওইটা নিয়ে একদম চ্যাপ্টারটা আমি ক্লিয়ার করে দেই, তারপর প্রশ্ন সলভে যাবো। কোনায় লেখে, এটা দেখা যায় না? আর একটু নিচে লিখলে ভালো হতো স্যার। এই দেখা যায়? স্যার না স্যার, অর্ধেক কাইটা গেছে। আচ্ছা নিচে এই উঠাই দিতে। এবার দেখা যায় সুযোগ ব্যয়। জি স্যার। আচ্ছা জি, আর স্যার। কি আছে একটু ঝটপট বলো, আর কার কি সমস্যা? আমি কি নাম ধরে ধরে জিজ্ঞেস করবো? কথা কও। আচ্ছা নাম ধরে জিজ্ঞেস করি। আচ্ছা মৌমিতার কি সমস্যা? না থাকলে 5 বল। আচ্ছা জাফনা? স্যার আমার কোনো সমস্যা নাই। ও এইবার বুঝি মারিয়া, তাহলে কি জানলার কাছে গিয়ে বলছে এইবার? আচ্ছা জাফনা? স্যার আমি তো মাত্র জয়েন হলাম স্যার, আমাদের বাসায় একটু প্রবলেম ছিল। আচ্ছা তাহলে সবাই আমরা মোটামুটি আসছি, যে কটা আলোচনা আসছে এখানে ইসে নাই, এখনো একজন ড্রপ আউট হয়েছে। আচ্ছা অর্থাৎ সে ঢুকছিল এখন আবার বের হয়ে গেছে, 22 জন ছিল এখন 21 জন। আচ্ছা দেখো, প্রথমে সুযোগ ব্যয় যেটাকে বলছিলাম, এটা ও আমাকে ইনবক্সও কি করছে, যে সুযোগ ব্যয় 3টা কিভাবে হয় আমি অল্প সময়ের মধ্যে একটু দেখাই। যে সুযোগ ব্যয় গতকাল দেখাইছি, যারা যারা ছিল স্যার তারা। সেটা বুঝছি, হয় কিভাবে সেটা না না বুঝছি, সেটা কিন্তু বুঝছি, এই আমি যে তোমারে ডিটেলস দেখাই চিত্র দিয়েই। যে দেখো 3টা হচ্ছে কর্মবর্ধমান সুযোগ ব্যয়, কর্মহ্রাসমান সুযোগ ব্যয়, আর হচ্ছে সমানুপাতিক সুযোগ ব্যয়। দেখো হুম, এই হচ্ছে কর্মবর্ধমান, অর্থাৎ আমি কি সুযোগ ব্যয়কে একটা দ্রব্য গ্রহণ করার জন্য, গতকাল যারা ছিল না তারা একটু ভালো করে দেখো, একটা দ্রব্য গ্রহণ করার জন্য অপর দ্রব্য যতটুকু ছাড়বো সেটাই হচ্ছে সুযোগ ব্যয়। তাহলে নিচের দ্রব্যটাকে আমি সমান ভাগে ভাগ করি। এই ধরো 1 স্টেপ, এই 2, এই 3, ধরলাম এই 4, এই ধরলাম 5। আচ্ছা দেখো একটু হয়েছে, সমান ভাগে ভাগ হয় না, একটু হয়ে গেছে, যাই হোক তুমি ধরে নাও সমান। আচ্ছা এখন খেয়াল করো, তাহলে এই প্রথমে স্যার অন্ধকার দেখায় তো। কার জাকিয়া, তোমার নেটের সমস্যা নাকি? এবার অন্ধকার ঠিক হয়েছে দেখায়? স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে এটা দেখো প্রথম একক, এটা হচ্ছে দ্বিতীয় একক, এটা তৃতীয় একক, এরকম চতুর্থ একক, পঞ্চম একক, ষষ্ঠ একক, অর্থাৎ ষষ্ঠ এককের বিনিময়। তাহলে দেখো এটাকে প্রথমে, তাহলে এই বিনিময় ছাড়তে হবে না, তাহলে আমি এটা উঠেই দেই। এই দেখো এটা গেল এই, দ্বিতীয়টা যদি আমি টানি তাহলে গেল এই, তৃতীয়টা যদি টানি তাহলে এই, এটা যদি টানি, গতকাল যারা ছিল না তারা একটু খেয়াল করো ভালো করে, এই টানলাম। তাহলে দেখো সোজা হয় নাই। আচ্ছা দেখো এখন প্রথম একক, সে ধরো এক্স দ্রব্য অতিরিক্ত গ্রহণ করছে, সেই জন্য সে ওয়াই দ্রব্য কতটুকু ছাড়ছে, এই দেখো প্রথম এককের জন্য সে এইটুকু ছাড়লো।
নাকি? প্রথম একক নিয়েছে, এইটুকু ছেড়ে দিছে। দ্বিতীয় এককের জন্য সে কতটুকু ছাড়লো? দ্বিতীয় এককের জন্য ছাড়ছে সে এইটুকু। তৃতীয় এককের জন্য কতটুকু? এইটুকু। চতুর্থ এককের জন্য কতটুকু? এইটুকু। পঞ্চম এককের জন্য এইটুকু। ষষ্ঠ এককের জন্য এইটুকু। তাহলে দেখো যে তার ছাড়ার হারটা কি ক্রমশ বাড়ছে না কমছে? বাড়ছে। বাড়ছে, এটাই তো ক্রমবর্ধমান। অর্থাৎ একটা দ্রব্য গ্রহণ করার জন্য অপর দ্রব্য যে ছাড়তে হবে সেই ছাড়াটা যদি ক্রমান্বয়ে বাড়তে থাকে তাহলে সেটা হচ্ছে ক্রমবর্ধমান সুযোগ ব্যয়। ক্লিয়ার? জি আচ্ছা, স্যার। এরপর যদি কর্ম হ্রাসমান হয় তাহলে সেই ক্ষেত্রে এই জন্য কর্ম হ্রাসমান সুযোগ ব্যয়টা এরকম অবতাল আকৃতি হয়। অবতাল উত্তল এত সকালে বুঝবে না, এরকম একটা রেখা হয়। এরপরে দ্বিতীয়টা কি? দ্বিতীয়টা হবে এইরকম। খেয়াল করো, এটাও আমি অর্ধেক অর্ধেক ভাগ করে নিই, ধরো একটু সহজই করে দিই। স্যার এই এটা এরকম কেন হবে? কি ওই যে নিয়ম? ওই কারণেই হবে। সে যে ছাড়ার হার, প্রথমে সূচি দাও, বইতে যদি যাও তাহলে বই থেকে এটা সূচি দিয়ে করা আছে। হ্যাঁ, হারে আল্লাহ, আমি এত কষ্ট করে বই ধরো, বই ধরো, বইতে একজন আসো, সবাই একটু বই বের করো। স্যার কেন বলছে? তাহলে প্রথমটাই দেখো, বই উদাহরণ দিয়ে দিলে আরো ভালো হইতো। উদাহরণে যাও, বইতে প্রথমে দেখো, প্রথম এককের জন্য সে কতটুকু ছাড়ছে? প্রথমটায় 3 একক। সবার সামনে বই আছে? জি স্যার। তাহলে দেখো 3 একক। দ্বিতীয়টার জন্য ছাড়ছে কত? 5 একক। তৃতীয়টার জন্য কত ছাড়ছে? 7 একক। তারপর কত? 10 একক। তার মানে বাড়তেছে। এটা হচ্ছে সূচি অনুসারে হবে, বুঝছো তুমি? জি স্যার। এটা সূচি অনুসারে। ধরো এই সূচিটা এখন আছে কত? তাহলে 18, 10, 6, 3। এটা আমি 18, 10 হোক আর আমি আমার মতো দিয়ে নেই, অসুবিধা কি? হ্যাঁ, এই দেখো সূচি থাকলে সূচি অনুসারে রাখবা। এইটার ক্ষেত্রে কি ঘটনা ঘটলো খেয়াল করো। এইটার ক্ষেত্রে ঘটনা ঘটছে, প্রথমবারে এই অনেকখানি ছেড়ে দিছে, তারপর কমে গেছে, তারপর আরো কমে গেছে, তারপর এটা তোমার এটা একটু বাঁকা হয়েছে, এটার জন্য তাহলে আরো কমছে। ঠিক আছে? তাহলে দেখো প্রথমে যা ছাড়ে তার চেয়ে কমতেছে, তারপর কমতেছে, তারপর কমতেছে। এটা হচ্ছে কর্ম হ্রাসমান সুযোগ ব্যয়, অর্থাৎ সুযোগটা কমে কমে আসতেছে। আর তৃতীয়টা যেটা আছে সেটা এখন আর দেখান লাগে না, বুঝে গেছে মনে হয় নাকি? তৃতীয়টা হবে স্ট্রেট একটা রেখা, বইতে আছে, এটা আমি দেখাইলাম না। স্ট্রেট রেখা অর্থাৎ এই অক্ষে যা ছাড়বে ওই অক্ষেও একই পরিমাণ ছাড়বে। আচ্ছা, এরপর গেল স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা। এটা একটু মনোযোগ দাও, যেহেতু আমাদের পড়তেই হবে সেকেন্ড পার্টে। তোমরা ধরো সেকেন্ড পার্টে আমরা চাহিদা যোগান নিয়ে কথা বলবো। চাহিদা হচ্ছে একজন ক্রেতা বাজার থেকে যতটুকু দ্রব্য কিনতে চায় সেটা চাহিদা, আর বিক্রেতা যতটুকু বিক্রি করতে চায় সেটা হচ্ছে যোগান। এখন এই শুধু একটু, আমি কিন্তু এটা বেশি ধারণা দিচ্ছি না, একটা ভাষা ধারণা দিচ্ছি, কারণ সেকেন্ডটা আছে, এটা চাহিদা যোগান না বুঝলে তুমি এটা বুঝবে না। চাহিদা রেখা এমন একটা নিম্নগামী রেখা হয়। কেন নিম্নগামী রেখা হয় একটু টাচ দিয়ে দেই। শুধু নিম্নগামী রেখা হয় কারণ কোন দ্রব্যের দাম বাড়লে তার চাহিদা কমে না বাড়ে। যেমন আমি ধরলাম, ঘোষণা দিলাম এই কলমটা আমি বিক্রি করব, আমার কাছে ধরো 100 কলম আছে, বললাম যে এই কলম হচ্ছে 50 টাকা দাম। তখন অবস্থায় যে কয়জন কিনবে, নাকি 30 টাকা দাম করে দিলে তার চেয়ে বেশি কিনবে না কম কিনবে? বেশি কিনবে। তাহলে দামের সাথে চাহিদার সম্পর্ক হচ্ছে বিপরীত। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। যারা সায়েন্স থেকে আসতো অথবা ম্যাথের একটু ধারণা আছে তারা জানো যে দুই চলকে দুইটা জিনিস যদি একটা বাড়ে একটা কমে তাহলে সেই রেখাটা নিম্নগামী হয়। তাহলে ধরো এই চাহিদা রেখা হয় নিম্নগামী। আর আরেকটা বলছি যোগান রেখা, সেটা হচ্ছে ঊর্ধ্বগামী। যোগান কে? বিক্রেতার কর্মকাণ্ড। এখন মনে করো এই কলমের দাম বাজারে 50 টাকা চলে, সেই অবস্থায় বিক্রেতারা বেশি বিক্রি করতে নিয়ে আসবে নাকি 30 টাকা চললে বেশি বিক্রি করার জন্য নিয়ে আসবে? 50 টাকা তাহলে দামের সাথে বিক্রি সম্পর্ক হচ্ছে সরাসরি। তার দাম বাড়লে বিক্রি বাড়ে, দাম কমলে বিক্রি কমে। আর দাম যদি বাড়ে তাহলে চাহিদা কমে, চাহিদার সাথে বিপরীত সম্পর্ক। তো এই কারণে এই রেখাটা হচ্ছে ঊর্ধ্বগামী। তাহলে দেখো আমরা সেকেন্ড অধ্যায়ে খুব ভালোভাবে পড়বো এটা। তাহলে এই চাহিদা রেখা, এই যোগান রেখা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে তোমার এইখানেই দাম নির্ধারিত হয়। অর্থাৎ এই দ্রব্যটা, এই ধরো এটা ধরো এখানে হচ্ছে 10 টাকা দাম, আর এটা হচ্ছে ধরো 20। এই কথার মানে কি যে 10 টাকা এটা হচ্ছে দাম আর এটা হচ্ছে পরিমাণ। এই কথার মানে হচ্ছে 10 টাকা দামে 20টা দ্রব্য বিক্রি হবে এবং
বিক্রিয়া দ্রব্য বিক্রেতাও বিক্রি করতে চাইবে আর ক্রেতাও কিনতে চাইবে। এই ক্রেতা আর বিক্রেতার যদি সমস্ত দ্রব্য বাজারে বিক্রি হয়ে যাবে, এর বেশি আর লাগবে না। যে চাহিদা যোগানে পারস্পরিক সমতা দ্বারা স্বয়ংক্রিয় দাম, এটা কি? বাজারে চাহিদা এবং যোগান দ্বারা অটোমেটিক এই দামটা নির্ধারিত হয়, অর্থাৎ কোনো ব্যক্তি নির্ধারণ করে দেয় না। যেমন ওই যে বললাম সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থায় দাম কিভাবে নির্ধারিত হয়? সরকার কর্তৃক। সরকার নির্ধারণ করে দেয়। সরকার বলে এই যে এই কলম 50 টাকা না, তোমার খরচটা যা হোক কিছু জানি না, তুমি এটাকে, সরকার কিন্তু বাধ্য এরকম করতে। তারপরে তো সরকার তো মানবিক দিক বিবেচনা করে, যেটা 40 টাকা বিক্রি করতে হবে। আর এটা হচ্ছে মুক্ত বাজার অর্থনীতিতে, অর্থাৎ স্বয়ংক্রিয় বাজারে চাহিদা বাড়বে, চাহিদা কমবে, এটা নির্ধারিত হবে। যেমন এই এর আওতায় আইনেই এই পেঁয়াজের দাম বাড়ায়, আলুর দাম বাড়ায়, চাউলের দাম বাড়ায়। কিভাবে দাম বাড়ায়? তখনই করে, তখন দেয় যে বাজারে বাইরে গেছে, আমার কোনো দোষ নাই। তখন তারা কি করে? এই যে সিন্ডিকেট কারবারটা কি করে? যেমন ইউটাই দেয় যে ভারত পেঁয়াজ আমদানি বন্ধ করে দিছে। তাহলে পেঁয়াজ আমদানি বন্ধ করা মানে কি? বাজারে এই যে যোগান কমে যাচ্ছে, অর্থাৎ বাজারে দ্রব্য নাই কিন্তু ক্রেতারা কিনতে চায়, তাহলে সেক্ষেত্রে কি দাম বাড়ে না কমে? বাড়ে। বাড়ে। কিন্তু বাজারে অনেক দ্রব্য আছে, ক্রেতারা কিনতে চায় না, সেই অবস্থায় কি হয়? দাম দাম কমে যায়। দাম কমে। তোমরা তো ভালো বুঝো আসলে। এখন সবাই অ্যান্সার করো না, এটা হচ্ছে 2-1 জন অ্যান্সার করলে হবে না, সবাই কথা বলবা। আচ্ছা, এটা গেল স্বয়ংক্রিয়, এর চেয়ে বেশি আর লাগবে না। এরপর হচ্ছে মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি গতকালও আমি একটু টাচ করছিলাম, যে জাকিয়াই সম্ভবত না কে যেন বলছিল যে মুদ্রার মান কমে যাওয়া হচ্ছে মুদ্রাস্ফীতি। একথা সত্য? স্যার আমি বলছি। কে বলছিলাম? ফেমা বলছিলাম। আচ্ছা, মুদ্রার মান কমে যাওয়া হচ্ছে মুদ্রাস্ফীতি। এটা যদি আমরা বলি একটু করেই বলি, ধরো অন্য ভাষায় বললাম, কিন্তু আমার কথা হচ্ছে কোন দ্রব্যের দাম বেড়ে যাওয়া হচ্ছে মুদ্রাস্ফীতি। এইটা হচ্ছে একদম সহজ জিনিস। যেমন আমি এই যে পেঁয়াজের দাম যা আগে বাড়ছে, এখন তার চেয়ে বাড়ছে। আর একটা জিনিস মনে রাখবা, মুদ্রাস্ফীতির সময় একটা দ্রব্যের দাম বাড়লেই মুদ্রাস্ফীতি হবে না, এভারেজে সমস্ত দ্রব্যের দাম বাড়লে সেটা হবে কি? মুদ্রাস্ফীতি। মুদ্রাস্ফীতি। তাহলে মুদ্রাস্ফীতি কথাটাই হচ্ছে, এক কথা হচ্ছে দ্রব্যমূল্য বৃদ্ধি হচ্ছে মুদ্রাস্ফীতি। আপাতত এইটুকু জেনে রাখো। এখন কেন বাড়ে? বাড়ে যে ওই যে বললাম, দাম যদি সরি বাজারের যোগান যদি কমে যায়, অর্থাৎ অর্থের দাম যদি কমে। একটা ছোট্ট উদাহরণ দেই, আমাদের হাতে যেটু সময় আছে বলি। তোমরা 60 টাকার আমলের কথা শুনছো? জি স্যার। জি স্যার 60 টাকার আমলে টাকায় 8 মণ চাল পাওয়া যেত। ওরে বাবা, এই সমীকরণ মনে আছে? স্যার ইতিহাসে ছিল। আচ্ছা, টাকায় 8 মণ। এখন টাকায় কি পাওয়া যায়? 1 টাকায় 1 টাকায় একটা স্যার চকলেট। এয়ার চকলেট পাওয়া যায়। চকলেট কি ভালো মানের? খুব ভালো মানের? জি স্যার, না, অনেক স্যার। ভালো মানের এয়ার চকলেট পাওয়া যায়। এই ভালো, অনেক ভালো খেতে। আচ্ছা, তোমার কাছে ভালো, কিন্তু ওটা তো ভালো না। চকলেট তো 100 টাকার চকলেট আছে। শোনো, এখন যদি 1 টাকা যদি তুমি ভিক্ষা দাও, তাহলে ভিক্ষুক কি কইবে? ভিক্ষুক আমার উপর রাগ হয়ে পারলে আমারে লবণ দিবে। আজকালকার কেউ কয়েন নেয় না স্যার, 2 টাকার নোটও নেয় না। আচ্ছা, 5 টাকা কম নিতে চায় 5 না। টাকার নিচে নেয় না। এখন যদি তুমি 1 টাকা দিতে চাও, তোমারে তাহলে বলবে কি যে আমার টাকা না দিয়ে আপনি একটা থালা লইয়ে বলেন। বুঝছো? আমি একবার কমলাপুর নাকি গাবতলীতে দাঁড়াইয়েছি। তাই একজন ওই ভিক্ষুক আসে, তা আসছে পরে টাকা চেয়েছে, তাও অনেক আগে। তা আমার কাছে হিসেবে দেখি যে 100 টাকার নোট আর খুচরা টাকা নাই। ওরে আমি 2 টাকা দিলাম। এই লোকটা আমার দিকে এমন ভাবে চাইলো, মনে হয় যে তারা আমি অপমান করছি, এবং চাইয়ে কইলো 2 টাকা আমি ভিক্ষা নেই না। আমি অপমান করলাম, 2 টাকা আমি ভিক্ষা নেই না। তাহলে দেখো যে এই কেন এখন 2 টাকা ভিক্ষা নেয় না। আর শায়েস্তার কাম আমলে আমার পকেটে এখন যে টাকা আছে, এই যদি কোন রকম শায়েস্তার কাম আমলে যাইতে পারি, তাহলে ওই কয়জন আমার চেয়ে বড় লোক আছে? ওই আমলে আমার চেয়ে বড় লোক খুঁজেই পাওয়া যাইতে না, খুব কম 2-1টা। কারণ নগদ টাকা এখন যদি আমার 1000 থাকে, তখন তাহলে দেখো ওই সময় কি হয়েছে, দ্রব্যমূল্যের ঘটনাটা কি করছে? তাহলে ওই সময় সে দ্রব্যমূল্য এখন বাড়ছে না কমছে? বাড়ছে। স্যার বাড়ছে। আর অর্থের মূল্য আগে বেশি ছিল না এখন ছিল বেশি? আগে তখন বেশি ছিল। স্যার আগে ছিল আগে বেশি। বেশি ছিল। তাহলে দেখো যে মূলত মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থের মূল্য কমা এবং দ্রব্যমূল্য বাড়া, এই ঘটনা, বা অর্থের মান কমা। অর্থের মূল্য বলতে অর্থের মান। তাহলে মুদ্রাস্ফীতি, তাহলে আমি একদম ভালো করে বুঝাই দিলাম যে অর্থের মূল্য কমা এবং দ্রব্যমূল্য বাড়া, এই ঘটনাই হচ্ছে মুদ্রাস্ফীতি।
যেমন শায়েস্তাকার আমলে অর্থের মূল্য ছিল প্রচুর, দ্রব্যমূল্য ছিল কম। বর্তমান আমলে অর্থের মূল্য নাই, এখন সবার পক্ষে টাকা আছে, এখন 5 টাকা 10 টাকা থাকলে কেউ জিগায় না। অর্থাৎ অর্থের আগের 1 টাকার মূল্য আর এখন 1 টাকার মূল্য অনেক অনেক কমে গেছে। তাহলে হচ্ছে অর্থের মূল্য কমা এবং দ্রব্যমূল্য বাড়া হচ্ছে মুদ্রাস্ফীতি। ঠিক আছে, তাহলে মুদ্রাস্ফীতি কি? আরো কিছু যদি মনে না রাখতে পারো, তাহলে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রক্রিয়া হচ্ছে মুদ্রাস্ফীতি। কেন কমে? যে অর্থের মূল্য কমে যায়, এই কারণে দ্রব্যমূল্য অর্থের মূল্য কমে যায়, এই কারণে দ্রব্যমূল্য বেড়ে যায়। এটাই হচ্ছে মুদ্রাস্ফীতি ঘটনা। আর হচ্ছে বেকারত্ব। বেকারত্ব তো ওই তো নিয়ে আলোচনাই করলাম যে ওকে তো এটা বুঝাইয়ে দিছি যে বেকারত্ব হচ্ছে কাজ করতে চায় কিন্তু কাজ পায় না, সেটা হচ্ছে বেকারত্ব। একটা উৎপাদন সম্ভাবনা রেখার আচ্ছা এইটা নিয়ে কথা বলা লাগবে না। উৎপাদন সম্ভাবনা রেখার এই যে উপরের প্রত্যেকটা বিন্দুতে পুনঃনিয়োগ প্রকাশ পায় আর ভিতরে প্রত্যেকটায় অপুনঃনিয়োগ অথবা বেকারত্ব প্রকাশ পায়। আচ্ছা, ও বারবার তোমরা একটা জিনিস মনেই করো না, ওই যে একদিন আমি ছোট্ট একটা কাজ দিছিলাম, সুইটি মিউট করো, তোমাদেরকে ছোট্ট একটা কাজ দিছিলাম, বাড়ির কাজ। জি স্যার, জি স্যার। শোনো, ওইটা কিন্তু আমি সবাই অ্যান্সার হয় নাই। আসল জিনিস হচ্ছে তোমাদেরকে আবার একটা কুইজের মতো দেই। ধরো একটা রুমে বা সিনেমা হলে লেখা আছে হাউসফুল, বা কোনো প্রতিষ্ঠানে তুমি গিয়ে দেখো যে কর্ম খালি নেই, লেখা আছে কর্ম খালি নেই, বা একটা সবাই গিয়া বললা লেখা আছে হাউসফুল। আচ্ছা, যদি ওই সবাই আমি গেলাম, ওই সবাই গিয়ে যদি আমাকে বসাইয়ে দেয়, তাহলে আমি যদি বসার জায়গা পাই, তাহলে আগের কথাটা কি ভুল ছিল না মিথ্যা ছিল? মানে ভুল ছিল না সঠিক ছিল? স্যার ভুল ছিল। স্যার ভুল ছিল। তাহলে হাউসফুল কখন হবে? একটা প্রেক্ষাপট কখন হাউসফুল ঘোষণা দেওয়া যাবে? স্যার যখন যখন সেটা নিয়োগ পরিপূর্ণভাবে করার আর কোনো থাকবে না, নিয়োগের স্থান থাকবে না। সেটা হচ্ছে যেমন কর্ম কখন যে কর্ম খালি নাই, অর্থাৎ কখন এই সাইনবোর্ডটা টানানো হবে? ধরো এমন একটা ঘটনা ঘটলই যে আমার চাকরি নিয়োগের ফর্ম নাই আর হলো কি নিয়োগ স্থান নাই। খেয়াল করো, একটু বুঝো। তাকে বলা হইলো যে একে চাকরি দিতেই হবে, অর্থাৎ এমন একজন গেছে তাকে চাকরি দিতেই হয়েছে। তাহলে দিতে হয়েছে কিভাবে সে ওই চাকরিটা দেবে? একজনকে উঠাইয়া, স্যার একজনকে সরাইয়া একজনের চাকরি নট করে দেবে। তাহলে বিষয়টা হচ্ছে এই, কোন রুমে ঢুকলে যদি আমাকে বসতে দেওয়ার জন্য একজনকে যদি উঠাই দিতে হয়, তাহলে ওইটা হাউসফুল। আবার যদি যেখানে আমি কর্ম নিতে গেছি কিন্তু আমাকে বাধ্য হয়ে সে কর্ম দিয়েছে, কিন্তু বিনিময়ে কি হয়েছে, একজনকে ছাঁটাই করে দিতে হয়েছে, তাহলে ওইটা হচ্ছে হাউসফুল। তাহলে দেখো, উৎপাদনের ক্ষেত্রেও তো আমরা বলতেছি হাউসফুল, অর্থাৎ হচ্ছে সর্বাধিক উৎপাদন, অর্থাৎ সর্বোচ্চ উৎপাদন। তাহলে সর্বোচ্চ উৎপাদন কখন প্রকাশ পাবে? দুইটা দ্রব্য আছে না, এইখানে এটাই আমি আসি। এইখানে এই যে এইটার এক পাশে আছে এক্স দ্রব্য, খেয়াল করো, এটাই দিয়ে দিই এক্স দ্রব্য, এই পাশে আছে ওয়াই দ্রব্য। যারা একটু নতুন তারা দেখো, বিশেষ করে সাবরিনা এরা ভালো কইরা, কারণ তোমাদের অনেক ধরনের গ্যাপ আছে। আচ্ছা, আর অনেকেই একদিন দুই দিন আসো না, এরা একটু মনোযোগ দিয়ে দেখো, গ্যাপ নাই হয়তো, চেষ্টা করে ওটাকে কভার দিতে পারবা। আচ্ছা দেখো, তাহলে আমি এই একটা বিন্দু নিলাম, এটা ধরো এ বিন্দু, এইখানে সাপোজ মনে করলাম y1 উৎপাদিত হয়, এটা হচ্ছে x1 উৎপাদিত হয়। আচ্ছা, এখন আমাকে এইটা যদি আমি ফুলফিল প্রমাণ করি, তাহলে আমাকে কি করতে হবে? x দ্রব্যের উৎপাদন আমি বাড়াইতে গেলে আমাকে কি করতে হবে? স্যার y দ্রব্যের উৎপাদন কমাতে হবে। যদি এমন ঘটনা ঘটতো যে y দ্রব্যের উৎপাদন না কমাই আমি x দ্রব্যের উৎপাদন বাড়াই ফেলাইছি, তখন আগেরটা কি তাহলে সর্বোচ্চ ছিল? না স্যার, তাহলে ওই কথাটা ছিল ভুয়া কথা। অর্থাৎ আগে যে বলছে যে সর্বোচ্চ উৎপাদন, তাহলে সর্বোচ্চ উৎপাদন হয় নাই। আমাকে চাকরি দিতে যাইয়া যদি আরেকজনের ছাঁটাই না করতে হয়, তাহলে আগের ওই যে কর্ম নাই এই কথাটা ঠিক ছিল না। আবার একজনকে ঢুকাইতে গিয়ে আরেকজনকে যদি উঠাইয়া না দেওয়া হয়, তাহলে ওইটাই নাই। তাহলে দেখো, উৎপাদন সম্ভাবনা রেখায় কি হয়? একটা দ্রব্যের উৎপাদন আমি বাড়াইছি, x2 করছি, আমি এটাকে ধরো x2 করছি, এই আমি বাড়াই ফেলাইছি, কিন্তু আমাকে বিনিময়ে আর একটা দ্রব্যের উৎপাদন কমাইতে হয়েছে। তাহলে দেখো, কোন দ্রব্যের উৎপাদন বাড়াইতে গেলে যদি বাধ্য হয়ে অপর দ্রব্যের উৎপাদন কমাইতে হয়, তাহলে বুঝতে হবে যে সেখানে উৎপাদন সর্বোচ্চ হয়। যেমন ধরে এই বিন্দুতে সাপোজ মনে করলাম, এই বিন্দুতে আমি কি করলাম, এই বিন্দুতে আমি এই এক্স দ্রব্যের উৎপাদন ঠিক রেখা
ওয়াই দ্রব্যের উৎপাদন এখানে বাড়াইতে পারি, এই বাড়াইতে পারি, এই বাড়াইতে পারি। তার মানে কি এই এক্স হাউসফুল না, সর্বাধিক উৎপাদন হয় না, এখানে সর্বাধিক উৎপাদন হয় না, এখানে সর্বাধিক উৎপাদন হয়, এখানে কিন্তু এইখানে সর্বাধিক উৎপাদন হয়। কারণ এখানে যদি আমি একটা বাড়াইতে গেলে অপরটা কমাইতে হয়। কিন্তু এখানে আমি এই যে এইটা আমি ঠিক রাখছি, আচ্ছা জাস্ট আমি এইটা ঠিক রাখছি, ঠিক রেখা এই যে এটাকে যদি করি এখানে যাই, তাহলে এটা কি ঠিক রাখলাম? দেখো, তাহলে এটা ঠিক রেখে এটা যদি সামনে যাই, তাহলে এখানে কোনটা ঠিক? এইটা ঠিক, এইটা ঠিক, কিন্তু এইটা বাড়তেছে, এইটা বাড়তেছে। তার মানে এটা হাউসফুল না, অর্থাৎ সর্বাধিক উৎপাদন হয় না। উৎপাদন সম্ভাবনা রেখায় খেয়াল করো, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে গেলে একটা দ্রব্য উৎপাদন বাড়বে, বিনিময়ে আরেকটা কমবে। অথবা এমন ভাবে ব্যাখ্যা করবা যে উৎপাদন সম্ভাবনা রেখায় কোন দ্রব্যের উৎপাদন যদি বাড়াইতে হয়, তাহলে বাধ্য হয়ে অপর দ্রব্যের উৎপাদন কমাইতে হইবে। সুতরাং ওই আগের উৎপাদন সর্বাধিক, অর্থাৎ প্রতিটা বিন্দু থেকে এক বিন্দুতে গেলে আরেক বিন্দুতে উৎপাদন বাড়াতে কমাতে হবে। আচ্ছা, এখন তোমাদেরকে আমি দেই বাড়ির কাজ দেই, সবাই একটু কাগজ কলম নাও। বাড়ির কাজ বলতে এটা কিন্তু খুব সিরিয়াস। এখন তোমাদের কি প্রশ্ন কি 2টা দেবো না 3টা দেবো? স্যার আপাতত 3টে দেন। আচ্ছা, 3টেই দেই। বেশি করলে একটু হবে আমাদের, না বেশি, আইকিউটা বাড়তে পারে। আপাতত আমি যেটা দেবো, আমি এটা তাহলে 2 দিন প্রোগ্রাম নেব। আপাতত তোমরা সলভ করবা, সলভ করবে এই মেসেঞ্জার গ্রুপে দেবা। এবং কখন দেবা? নেক্সট ক্লাস কবে? নেক্সট ক্লাস ভালো করে একটু শোনো। সোমবার। পরশুদিন সোমবার। তাহলে কালকে রাত 11টার মধ্যে দেবা, আগামীকাল রাত। কারণ আমি এর পরের দিনটা আমাকে দেখতে হবে না, তোমার খাতা দেখবা আর আমি না দেখলে তুমি ওরা উৎসাহ পাবো না, মজা লাগবে না। তাহলে আগামীকাল তোমার 11টার মধ্যে, রাত 11টা, ঠিক আছে? এই রাত 11টার মধ্যে এই যে মেসেঞ্জার গ্রুপে ছবি, এই একটু মিউট করো, সবাই মিউট করে ফেলাও, আমি কথা বলবো এখন, অন্য কথা বলার দরকার নেই। রাত 11টার মধ্যে এইটা জমা দেবা। এরপর আমি ওইরকম দেখবো, আমি ওই লাল কালি দিয়ে বা দিয়ে তোমাদের খাতা দেখে কোথায় কি সমস্যা আছে পরের দিন আমি আলোচনা করব। অর্থাৎ তোমরা আপাতত করবা কি, প্রত্যেকের 3টা করে করবা, 3টা প্রশ্ন সলভ করবা। কিন্তু নেক্সট টাইম আমি সবগুলো দেখতে দেবো, সলভ করতে দেবো না। আপাতত তোমার 3টার বেশি দরকার নাই। এরপরে তোমরা এই যে এইগুলো নিয়ে আমরা আলোচনা করব না পরের দিন ক্লাসে। আচ্ছা, এখন আমরা এক এক করে আসি। আমাদের আবার একটা নোটিশ দিয়েছে, অর্থাৎ 10 মিনিট সময় আছে। এখন এক এক স্যার করে কোন 3টা করব? আচ্ছা, আমি দিতেছি। প্রথমেই এই সিরিয়াল অনুসারে দেই, তোমরা কথা বলো না। প্রথমে এই তালিকায় যাদের নাম আছে তারা নাও। প্রথমে মিথিরে প্রথম দেখা যায় 179। তুমি করবা ঢাকা বোর্ড। বইয়ের পিছনে যাও, হলুদ পেজ গুলো যাও, গেছো? জি স্যার। তাহলে তুমি করবা ঢাকা বোর্ডের 19, 17, 16 সামনে আছে প্রশ্নগুলো, ঠিক আছে? তোমারটা তুমি দেখে নাও। মিথি গেল ঢাকা বোর্ড। আচ্ছা, ঢাকা বোর্ড কত কত? প্রথম প্রশ্নটা কত কত? তাড়াতাড়ি বলো। 19, 17, 16। আচ্ছা, এই গেল মিথি। এরপরে হচ্ছে পূর্মি আসো রাজশাহী বোর্ড। রাজশাহী বোর্ড 16, 17, 19। আচ্ছা স্যার। প্রতিসি কি কোনো কথা শুনে না? হ্যালো স্যার শোনা যাচ্ছে তো? প্রতিসি কথা বলো, ও তো কথা বলে না। হ্যালো, আচ্ছা ওরে কেউ জানাই দিত। হ্যাঁ প্রতিসি, একটু হাইটাই দাও যে শোনো কিনা, এটা একটু বুঝাও। হ্যাঁ স্যার। ওরে আল্লাহ, কি ঘুম দিয়েছিল নাকি? হ্যাঁ স্যার বলছি তো। আচ্ছা, দিনাজপুর। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। দিনাজপুর 16, 17, 19। হ্যাঁ স্যার। শুনছো তুমি? আচ্ছা, এরপর হচ্ছে মৌরি। আচ্ছা স্যার, দাঁড়ান ওয়েট। জি স্যার বলেন। না স্যার, মৌরি। আসলে স্যার প্রচুর নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো তোমারটা তুমি শুনে নাও। কোনটা দিছিলাম তোমাকে? দিছি কোনটা? দিনাজপুর বোর্ড দিনাজপুরের 16, 17, 19, 19। আর এ পড়বা তোমার মৌরি কুমিল্লা বোর্ড 16, 17, 19। কুমিল্লা। মিথিলা 29 রোল চট্টগ্রাম বোর্ড 17, 19। ফেমা
সিলেট বোর্ড 16, 17, 19 বইয়ের পিছনে প্রশ্ন আছে, হলুদ পেজ। তারপর আছে রোহা যশোর বোর্ড 16, 17, 19 একদম লিখে নাও, আউলিয়া না যেন। এরপর আছে সুইটি করবা বরিশাল বোর্ড জি স্যার 16, 17, 19 তোমার বোর্ডে একটু ঝামেলা আছে, তারপর তুমি কষ্ট করে করো, যদি একটা প্রশ্ন অন্য জায়গা দিয়ে যে কোনো একটা করো, কারণ বরিশাল বোর্ডের বিগত বছরের প্রশ্ন ভালো হয় নাই, যদিও বরিশাল বোর্ডের প্রশ্ন আমরা করি স্যার না। 1 2 3 দেওয়া তো কি 1 2 3 দেওয়া মানে কি? আবার কি উল্টো পাল্টা স্যার কথা? ওই যে সৃজনশীল প্রশ্ন লেখা, তারপর নিচে 1 2 3 এক নম্বর প্রশ্ন করবা, প্রথম চ্যাপ্টারের প্রথম প্রশ্ন। সাল হচ্ছে 16, 17 16, 17, 19। আচ্ছা স্যার এটা কি আচ্ছা, সব স্যার। বোর্ডের মানে 1 নাম্বার গুলো করব? হ্যাঁ সব বোর্ডই 1 নম্বর, হ্যাঁ এই 1 নম্বরই সব। আচ্ছা এরপর হচ্ছে সুহা, কথা বলো। তুমি হচ্ছে দেখো বইতে একটা পাবা, তুমি 18 সালে যৌথ কিছু প্রশ্ন আছে, অর্থাৎ সকল বোর্ডের 2টা প্রশ্ন আছে, ভালো করে শোনো, তোমারটা কিন্তু একটু ক্রিটিক্যাল। 18 সালে তুমি দেখবা যে সকল বোর্ডের 2টা প্রশ্ন আছে, এই সাথে তুমি ঢাকা বোর্ডের একটা প্রশ্ন করবা, ঢাকা বোর্ড 16 করবা। তুমি বুঝছো কথা আমার? যদি তুমি মোটামুটি বুঝছি। আচ্ছা যদি না বুঝো, যার কোনো যদি অসুবিধা হয় আমাকে ইনবক্সে জানাবা বা বলবা, আমি তোমাদের ফোন দেবো। আর সুইটি গেল, তারপরে হচ্ছে আনিকা, জি স্যার। তুমি ঢাকা বোর্ড 16, 17, 19। আচ্ছা স্যার। তারপরে লুনা রাজশাহী বোর্ড 16, 17, 19। তারপর হচ্ছে মারিয়া 21, নাদিয়া যদিও নতুন, তারপরও চেষ্টা করবা, প্রত্যেকেই চেষ্টা করবা, আমার কথা হচ্ছে চেষ্টা করবা, এটা হচ্ছে ইসের। তুমি করবা দিনাজপুর 16, 17, 19। নাদিরা শুনছো? জি স্যার শুনছি। আচ্ছা 16, 17 তোমার নেট তো ভালো। আচ্ছা এরপর হচ্ছে ওয়ার্না করবা কুমিল্লা বোর্ড 16, 17, 19। এরপর সাবরিনা চিটাগাং বোর্ড 16, 17, 19। তারপর মৌমিতা সিলেট বোর্ড 16, 17, 19। একটু হয় দাও শুনলে। আচ্ছা এরপর হচ্ছে মারিয়া 94। জি স্যার শুনছি। মারিয়া হচ্ছে ওই বরিশাল বোর্ড আর সাথে ঢাকা বোর্ডের একটা প্রশ্ন করে, যে কোনো একটা। আমি বলছি বরিশাল বোর্ড যদি তোমার ভালো না লাগে, তোমাকে আসলে প্রশ্ন করতে হবে, অসুবিধা নেই, এগুলো নিয়ে নেক্সট আলোচনা করব। জাফনা তুমি ওই সকল বোর্ড 18 আর 19, সকল বোর্ড 18 এবং 19 আর যে কোনো একটা প্রশ্ন। আচ্ছা এরপর হচ্ছে মারিয়া 32 ঢাকা বোর্ড। ঢাকা ঠিক আছে স্যার। আচ্ছা এরপর হচ্ছে রাজশাহী বোর্ড হচ্ছে কি সর্বশেষ রিচি কি আমার কথা শুনতেছো? জি স্যার। আচ্ছা গুড, তাহলে আজকে এই পর্যন্ত থাক, ধীরে সুস্থে বুঝে শুনে করবা। তার আগে এই বইটাকে আবার 2-3 বার রিভিশন দেবা। প্রশ্ন এই অধ্যায়ের প্রশ্ন আমি বলি ইকোনমিক্স স্যার এখন শোনা যাচ্ছে? এখন পুরো শোনা যায়। জানলার কাছে গেছো না বাহিরে ছাদে গেছো? না নেটে ঝামেলা হইলে স্যার বাইরে, ওই তো বুঝছি, নেটে ঝামেলা হইলে এরকম হয়। আচ্ছা তাহলে কি যে ঠান্ডা স্যার, প্রচুর ঠান্ডা স্যার। আচ্ছা তাহলে সবাই ভালো থাকো। আর মনে হয় যে কেউ লিভ করছে, পায় নাই, শোনো যে পায় নাই, এখানে তো এখন তোমরা 18 জন আছে, এখানে কিন্তু 21 জন ছিল। আর যারা পায় নাই এরা আমার সাথে যেন নক করে, তারা হ্যাঁ বলো, শুনতেছি। তাহলে ঠিক আছে, ভালো থাকো আজকে। হ্যাঁ আচ্ছা ওকে, স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।